রহিম। আজকে এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর একটি সমাবেশে উপস্থিত এই কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মন্ডলী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 11 বছর আমি পাহাড়ে কাজ কেটেছি। আমার 11টি বছর আমি খাগড়াছড়ি, মহাছড়ি এবং মানিকছড়িতে আমার কাজ। তারপর যখন 5 আগস্ট তোমাদের আন্দোলনে গত এই স্বৈরাচার সরকারের পতনের পর 12 আগস্ট আমি এই সাভারে আমার বদলি হয়। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আজকে এই দিনে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে পেরেছি। মহান রাব্বুল আলামিনের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লার সন্তান। আমি কুমিল্লার রাজনীতিতে যাব ইনশাআল্লাহ। তোমরা দোয়া করবো আমার জন্য, যে আবু সাইদরা ভোট জিতিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ আমরা করতে চাই যেখানে তোমরা নির্বিঘ্নে তোমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। আমাদের বয়স হয়েছে, আমরা আল্লাহ তাআলা কখন নিয়ে যায়, কিন্তু তোমরা যারা রাজপথে থেকে নিজের রক্ত দিয়েছ, মুগ্ধরা প্রাণ দিয়েছে, সেই নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। যে ওপেন থাকবে, এয়ারপোর্টে যাবা, এয়ারপোর্ট ওপেন থাকবে, হাসপাতালে যাবা, তোমরা চিকিৎসা পাবা। বাংলাদেশের মানুষ বড় অসহায়। গত এই 15টা বছর কিছু ছিল না এই দেশে। আমরা তোমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ রাখতে পারি না। এখন একটা সময় এসেছে, জনগণের আকাঙ্ক্ষা সরকার, জনগণের সরকার এখন ক্ষমতায়। তোমরা এখন আমরা মিলে দেশটাকে দুর্নীতি মুক্ত আমরা করতে চাই, বৈষম্যহীন নতুন বাংলাদেশ। যে আবু সাইদ ভোট জিতিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন, আর সেই আবু সাইদ কিন্তু নাই, কিন্তু লক্ষ কোটি আবু সাইদ কিন্তু আমরা এই বাংলাদেশে বেঁচে আছি। আমার মাধ্যমিক শিক্ষা অফিস কমপ্লিট দুর্নীতি মুক্ত। তোমরা খোঁজ দিবা, এখানে প্রতিদিন 50 লক্ষ টাকা বাণিজ্য হতো, সব ভেঙে দিছি আমি। এখন আমি মাধ্যমিক শিক্ষা অফিস দুর্নীতি মুক্ত, টোটাল সারা উপজেলা দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের পাশে থাকো, এই দুর্নীতিবাদ, দখলদার, চাঁদাবাজ তাদেরকে এই বাংলাদেশ থেকে রুখে দিতে হবে। তোমরা এই দুর্নীতিবাদ দ্বারা এই দেশের দুর্নীতি করে লক্ষ কোটি টাকা এই দেশে পাচার করেছে, তাদেরকে এনে এই টাকা রাখে তাদের বিচারে আনতে হবে। তারপরে তোমরা একটা সুন্দর নতুন একটা বাংলাদেশ পাবা। তোমাদের এই নতুন বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করতেছি, যেখানে ঘুষ বাণিজ্য থাকবে না। তোমরা যদি ইউনাইটেড থাকো আর একতাবদ্ধ থাকো, কেউ তোমাদেরকে রুখতে পারবে না। অতীত স্বৈরাচার কখনোই ভাবেনি যে এই দেশ থেকে এভাবে পলায়ন করবে, কিন্তু কিভাবে? তোমরা একজন মারা গেছে, 3 জন দাঁড়াইছো, তোমরা এই দেশ স্বাধীন করেছো। তোমাদের জন্য একটা বাকযুদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই। তোমরা কি চাও না? আমার কথা কি খারাপ লাগে? তো তোমাদের তো আওয়াজ নাই। তোমরা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাও? দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই না। ঘরে বাইরে এটা প্রচার দিবা। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলেটা বইতে পড়ে, বিশাল স্বপ্ন, আরেকদিন বলবো না, সে বইতে পড়বে, নটরডেম পড়বে, সে তাই হচ্ছে, সে বইতে স্বপ্নকারী ছিল। তাই স্বপ্ন রাতে জাগায় না, স্বপ্ন দেখতে হবে দিনে। আমি যখন এই মন্ত্রীর বয়স এবং গার্লসে আমার বাচ্চারা পড়ে, ব্যক্তিগত কথা বললে কি তোমরা কষ্ট লাগবো? সে বলছে আমি নটরডেমে পড়বো, তখন সে 9-এ পড়ে, মন্ত্রীর গভর্নমেন্ট বয়সে। আমি আমার মহাছড়ি থেকে বদলে আসছিলাম ঢাকাতে, দুয়ারে এই বদলির অর্ডার দিয়ে তারা ভর্তি হয়েছে। সেটা 9-এ পড়ে, মন্ত্রী থেকে বিকেলে নটরডেমে বসে থাকে, সেটাতে পড়বে। আলহামদুলিল্লাহ তার নটরডেম হয়েছে। নটরডেম হলো বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ, জানো তোমরা? আর তোমাদের জন্য হলিক্রস। তাই আবার সে নটরডেমে পড়ে, বিকেলে বইতে বসে থাকে। আমার ফ্যামিলিতে 3 জন ডাক্তার। আমি মনে করছিলাম যে সে ডাক্তারি করবে, তার পড়াশোনা দেখে আমি মনে করছি তার ঢাকা মেডিকেল কলেজে হবে, কিন্তু সে ভর্তি পরীক্ষায় সে অর্ধেক অ্যান্সার করে নাই। তো আমরা তো জানি তার ঢাকা মেডিকেল হবে,
যখন রেজাল্ট দিল সে তখন হয়নি, তো আমরা তো খুব উত্তেজিত, কেন সে তার মেডিকেল হইল না, সে আমাদের সামনে আসে না, তার রোগ থাকে, আমার বাসা ঢাকা রাজারবাগ। তো আমরা তখন বুঝিনি যেদিন বোর্ডের রেজাল্ট হয়, ভর্তি পরীক্ষায় সিভিল হয়েছে তার, সে সিভিলে প্রথম তার চয়েস দিয়েছে বোর্ডে। বোর্ড শব্দ জানো তোমরা? বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সারা দেশের মেধাবীরা এখানে পড়ে। যেদিন রেজাল্ট দেয় সেদিন রাত্রে সে আমাদের বলে, আপু আমি তো মেডিকেলে অর্ধেক প্রশ্ন অ্যান্সার করি না, আমি জানি মেডিকেলে তুমি আমার মেডিকেলে পড়বা, আমি মেডিকেল ডাক্তার হতে পারবো না, যেখানে মৃত্যু পর্যন্ত পড়াশোনা করা লাগে, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি 3-4 জন ডাক্তার তোমার সাথে, আমি আমার সাথে থাকবে। সেদিন বলছে সে মেডিকেলে সে অর্ধেক প্রশ্ন অ্যান্সার করে না, কারণ আমরা জানি তার সে মেডিকেল হলে তারা আমরা ডাক্তারি পড়াবো, কিন্তু সে মাথায় রাখছে সে ডাক্তার হবে না। তাই এই ধরনের স্বপ্ন আমি চাই। তারপরে সে কি করছে, যেহেতু আমরা একজন ডাক্তার চাই, সে তার সহপাঠী, এখন সে রাঙামাটি মেডিকেল কলেজে আছে, তার সাথে তার বিয়ে হবে, আমরা আশা করি, তোমরাও দোয়া করো। সে যেহেতু ফ্যামিলিতে ডাক্তার চাই, তার বান্ধবী আমরা তারা দেখা করে আসছি 2-3 মাস আগে, সে রাঙামাটি মেডিকেলে পড়ে, তারা আমরা ফ্যামিলিগতভাবে আলাপ হয়ে আছে, আল্লাহর রহমতে হবে ইনশাআল্লাহ তাদের বিয়ে। তাই এইগুলি হলো স্বপ্ন। তোমরা আমি আমার এই বৌমাকে বলছি যে সে আমার ডুপ্লেক্স আছে কুমিল্লা, যে ডুপ্লেক্সের নিচে বলবে, মানুষের সেবা করবে, কোনো টাকা পয়সা দিতে পারবে না, সে কোনো চাকরি করতে পারবে না, সে এগ্রি হয়েছে। আমি বলছি আমি ওষুধ দিব, তুমি আমার বিল্ডিং এর নিচে গরিব মানুষের সেবা করবা, ওষুধের টাকা আমি দিব, সে রাজি হয়েছে। তাইলে এগুলি হলো স্বপ্ন মানুষের। তোমরা যদি স্বপ্ন দেখো, কেউ আটকে রাখতে পারবে না তোমাদেরকে, তোমরা বেরিয়ে আসবে। মেধাবীদের জন্য এই সামনের বাংলাদেশ, মেধাবীদের জন্য, যারা মেধাবী তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। তোমরা জানো এই যে ম্যাডাম খালেদা জিয়া যে উপবৃত্তি 93-94 ম্যাডাম খালেদা যে উপবৃত্তি চালু করে, সেই উপবৃত্তিতে যারা 93-94 যারা উপবৃত্তি পাইছে তারা এখন কিন্তু মা, এখন উপবৃত্তি না দিলেও কিন্তু ছেলেরা স্কুলমুখী হবে, মেয়েরা স্কুলমুখী হবে, কারণ মা যেহেতু শিক্ষিত। এই জন্য তোমরা কিন্তু যারা নারী, আমরা কিন্তু উপবৃত্তি দিয়ে সমগ্র জাতিকে আমরা পাল্টে দিয়েছি। তুমি দেখবা বিকালে বা এখন তো শহরের মতো গ্রামে স্কুলে যাও, বিকালে স্কুল ছুটি হলে দাঁড়ায় বা দেখবা তোমার হৃদয় জুড়ে যাবে কিভাবে ছেলেমেয়েরা স্কুল থেকে বেরিয়ে এসেছে। আগে কিন্তু অনেক ঘরে মূর্খ পাওয়া যেত, কিন্তু এখন তুমি এটা পাবা না। এখন কিন্তু 3-4 গ্রাম খুঁজলেও তোমরা পড়াশোনা করার এরকম পাবা না। রিক্সাওয়ালার মেয়েরাও কিন্তু বাচ্চারাও কিন্তু এখন স্কুলমুখী। এটা বিপ্লব হয়েছে বেগম খালেদা জিয়া, এই ম্যাডাম খালেদা জিয়ার উপবৃত্তিতে। তোমাদের উপবৃত্তি তোমরা আসো, ওই ডিগ্রির উপবৃত্তি নাকি আবেদন করছে, আমি এখন ডিগ্রি বলছি যে যাতে এই কলেজ দ্রুত ডিগ্রির উপবৃত্তি দেয়, সরকারি সাহায্য যাতে পায়। সরকারি সাহায্য তোমরা পাবা, নতুন বই হইতেছে, পুরো টোটাল একটা শিক্ষার পরিবেশ কিন্তু এখন দেশে ফিরে আসে। তোমরা পড়ার টেবিলে ফিরে যাবা, পড়াশোনা করবা। তোমরা যদি নেতৃত্বে আসো তাইলে দেশ দুর্নীতি মুক্ত হবে। টোটাল সমাজে এখন কিন্তু দুর্নীতি মুক্ত, যারা দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ, দখলদার, তারা কিন্তু সমাজে এখন প্রতিষ্ঠিত। তোমরা যদি আসো প্রশাসনে, পুলিশে, তাইলে কিন্তু দেশ দুর্নীতি মুক্ত হবে। এই জন্য তোমাদের পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনা করে নিজে দাঁড়াবা, ফ্যামিলি দাঁড়াবে, সবার কথা, দেশের মঙ্গল হবে। তোমরা না আসলে দেশ দুর্নীতি মুক্ত হবে না। দুর্নীতিবাজরা কিন্তু এখন দেশের অনেক জায়গায় বসে আছে, তাদেরকে সরাতে হবে। আমরা এই বেসরকারি শিক্ষকদের জন্য আমরা আন্দোলনে আছি এখন, জাতীয়করণ। একটা জিনিস মনে রাখবা, শিক্ষকরা যদি হ্যান্ডসাম স্যালারি না পায়, তাহলে সেই ক্লাসরুমে কি জন্য তোমাদেরকে পড়াবে? সরকার যে বেতন দেয় ওই বেতনে শিক্ষকদের 8-10 দিন চলে না। তুমি ইন্ডিয়াতে যাও, 3 গুণ বেতন। আমি ইন্ডিয়ার একটা গল্প বলি, বাঙ্গালোরে গেছিলাম আমরা 3-4 বছর আগে, আমাদের 3 জন মাধ্যমিক শিক্ষক অফিসার বেঙ্গালোর। তো আমরা আমার কথা খারাপ লাগে, একটা দোকানে গেলাম, মুদি দোকানে ব্লেড কেনার জন্য। তো দোকানটা এরকম, এই গল্পটা আমি সবখানে বলি। দোকানে 4-5 জন কর্মচারী আছেন, আর যিনি গ্যাস টাকা উনি একটু উঁচুতে বসে আছেন। তো আমরা বললাম যে ব্লেড এই লাগবে। এমন সময় একটা লোক ঢুকলো, ঢুকার পরে যিনি ক্যাশে আছে সে দাঁড়াই গেল।
তো তাদের অবস্থা দেখে আমরা একটু সাইড হইলাম যে না জানি এই বিভাগ কিছু একদম আছে। পরে উনি মসুর ডাল নিল 1 কেজি, নিয়ে আলু নিল, নিয়ে উনি বেরিয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম হুইজ হি, তো মালিক বলল হি ইজ স্কুল টিচার। তাহলে দেখো একটা স্কুল টিচারের কি সম্মান। সে দোকানে গেল, দোকানদার দাঁড়ায় গেল, তারা দিল, তার সম্মান আছে, তার বেতন 3 গুণ। তাই সেই শিক্ষকটা তো সমাজে স্কুলে তার উদার করে তোমাদেরকে দিতে, তাই না? কিন্তু আমাদের শিক্ষকদের শিক্ষা জাতির মেরুদণ্ড বলে সবাই, কিন্তু প্রতিদিন স্বৈরাচার এই দেশটাকে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড করে গেছে, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড পরিণত করে গেছে। এর থেকে আমরা উত্তরণ চাই। আমরা সত্যিকার অর্থে শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকদের হ্যান্ডসাম স্যালারি, শিক্ষকদের যদি হ্যান্ডসাম স্যালারি না দেয় সেই ক্লাসে উদার করে পড়াতে পারবে না। এই জন্য আমরা জাতীয়করণের আন্দোলনে আমরা আছি, তোমরাও থাকবা। তোমরা এই পতিত স্বৈরাচারকে উৎখাতে সবচেয়ে ভূমিকা নিতে এই দেশের শিক্ষার্থী সমাজ। তোমরা যেভাবে ভোট জিতিয়ে তোমরা মৃত্যুবরণ করো, জাতি তোমাদেরকে আগামী 200 বছর শ্রদ্ধা করবে। তোমাদের নাম আবু সাইদ মুক্তিযোদ্ধার নাম এই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে না। তোমরা করছো, সাধারণ একটা ছেলে আছে ওই ব্যাংকের থেকে নামাই দিতে, তাই না? তোমরাও কিন্তু এই গত আন্দোলনে সাভারের ভূমিকা মুখ্য ছিল। সাভার, উত্তরা আর ওই যে তোমার এই মগবাজার এই ইয়েতে এই যে আপনার পুরান ঢাকায় সেই আন্দোলনগুলিতে কিন্তু তীব্র আন্দোলন হয়েছে। 5 তারিখে কিন্তু আমিও কিন্তু এখানে পুলিশের ইনকেসে এখন আমি গুলি গেছি। তো এখন মনে করো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আমরা সাবসিডি লাই 5 তারিখে তো মারা গেল, তো আর তোমাদের সাথে দেখা হতো না। তো তোমরা ভালো থাকবা, তোমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ একটা নতুন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ আমরা তোমাদের জন্য রেখে যাব। এই লড়াইয়ে আমরা আছি এখন সারা দেশে। আমি যারা যারা আমি সমাবেশ করতেছি একটাই কথা, যে দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ। এই সরকার জনগণের সরকার, আকাঙ্ক্ষার সরকার, তারা ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থী এবং বেসরকারি স্কুলের শিক্ষকরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের জন্য সামনের নতুন বাংলাদেশ অবশ্যই হাতছানি দিচ্ছে। আমরা দেখতে পারতাছি যে দুর্নীতিবাজরা তারা দাঁড়াইতে পারবে না। আমি এখানে জোর করে বলতেছি কি জন্য, আমার অফিসটা দুর্নীতি মুক্ত। 1 টাকা আমার অফিসে নিল না, তোমরা ভোট দিবা। সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস 1 টাকা দুর্নীতি নাই। যেহেতু আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না, আমি বড় করে গলা দিয়ে আমি বলতে পারি এই বাংলাদেশ তোমাদের জন্য আমরা রেখে যাবো। দুর্নীতিবাদ, দখলদার, চাঁদাবাজদের এই সারা দেশে আমরা তাদেরকে রুখবো ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশ তোমাদের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। তোমরা আমাদের এই কাজে তোমরা সহযোগিতা করবা, আমাদের দিকে তোমাদের নজর রাখবা। আমরা যদি কোনো বিপদে পড়ি তোমরা রাস্তায় দাঁড়াবা। এই একটা কাজ করবা, দেখবা সামনের 1 মাসে দুর্নীতিবাদ, চাঁদাবাজ, দখলদাররা এই দেশে থাকতে পারবে না। তাদেরকে বিতাড়িত করতে হবে এই দেশ থেকে। তারপরে নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে তোমরা সব কিছু পাইবা, কোনো দুর্নীতি থাকবে না। তোমার যতটুকু পড়াশোনা, সেই পড়াশোনা তোমার চাকরি হবে, তুমি হাসপাতালে যাবে, সুন্দরভাবে তুমি ওষুধ পাবা, থানায় যাবা, থানার ওসি তোমাদেরকে রিসিভ করে নেবে, কাজ করবা, এয়ারপোর্টে যাবা, মানুষের ভোগান্তির পর ভোগান্তি এয়ারপোর্ট, এটাকে একদম মিটিং ক্লিন করতে হবে। একটা মানুষ, তোমরা জানো যে এখন বিয়ে মর্যাদা দিতেছে, এগুলো আমরা এগুলো নিয়ে লড়তেছি। এয়ারপোর্টে নিজে লাগিয়ে নিয়ে যায়। তোমরা জানো কিনা 1 বছর আগে একটা মহিলা বলতে আমি আর বাংলাদেশে আসবো না, এখানে আসলে আমার লাগেজ নিয়ে টানাটানি করে। এই বাংলাদেশ আমরা চাই না, এই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই এয়ারপোর্টে গেলে আমি আমার যতটুকু চাহিদা আমি যাতে স্বাচ্ছন্দ্যে পারি, এগুলো আমরা একটা করব। তাদের একটা অবসর ভাতা আছে, তোমরা জানো না, ওনারা বেতন থেকে কাটে। কি জন্য কাটে? যাতে সে চাকরি শেষে অবসর ভাতাটা সে যাতে পায়। 2000 কোটি টাকা দেওয়ার পথে তারা আওয়ামী লীগের লোকজন, তারা জীবদ্দশায় এই অবসর ভাতা পায় না। আমি আমার বেতনের টাকা কাটবো, কি জন্য কাটবো? আমার যখন বয়স হবে, আমি চাকরি ছেড়ে দিব, তখন আমি এই টাকাটা পাবো, পায় না টাকা। বছরের পর বছর তারা জীবদ্দশায় এই টাকা পায় না। আমরা গেছিলাম লালুসোডামে 12 তারিখ, বলছি যে আবেদন করবে 7 দিনের মধ্যে
ওই আবেদনকারীর টাকা ব্যাংকে যাবে, সে এই অফিসে আসবে না। খুলনার কয়রা, আমি চাকরি করছিলাম খুলনার কয়রা, ওই একজন হেডমাস্টার নিখিলেশ্বর রায়, উনি বলতে স্যার আমি এখন প্যারালাইজ, 2 বছর যাবত সে ঘুরে এখানে টাকা দিয়েও তার ন্যায্য টাকাটা সে পায় না। আমি তো ওয়েট করেন আপনি, শুধু আপনি না, বাংলাদেশের সকল নিখিলেশ্বর রায়ের এই সমাধান আমরা করবো। আমরা সচিব মহোদয়কে বলে দিয়েছি 7 দিনের মধ্যে তার এই অবসর ভাতা যাতে সে পায়। এরই করতেছি আমরা বেসরকারি শিক্ষক এবং এই শিক্ষার্থীদের নিয়ে। আমাদের এই শিক্ষা সিনিয়র সচিব শিক্ষা উনি খুবই আন্তরিক, আমাদের ওসি স্যার খুবই আন্তরিক, এগুলো নিয়ে স্যার কাজ করতেছে। আমরা আশা করি এই শিক্ষকদের যে জাতীয়করণের অবসর ভাতা, এটার একটা সুফল দেশের জনগণ পাবে। তো আমি তো অনেকক্ষণ বক্তব্য রাখলাম, কারো খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিবা। আমি তো অফিসে বসি, আমি ঢাকায় শিক্ষা ভবনে বসি, তোমরা সাভারের পরিচয় দিলে আমার অফিসে আমরা চা খাবা, শিক্ষা ভবন হাইকোর্টের সামনে, শিক্ষা ভবন গেটের নিচে আমি বসি। তোমরা সাভার পরিচয় দিয়ে আসলে চা খাবা, আমার সাথে বসবা, তোমাদের দাওয়াত থাকলো ঢাকা। ইনশাআল্লাহ আবার দেখা হবে। যে দেশের দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, ততদিন তোমাদের আল্লাহ নেক হায়াত দান, দীর্ঘদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে সময় কাটাবা, বাপ-মার কথা শুনবা। এই বয়সটা কিন্তু পড়াশোনার সময়, এই সময়টা যদি হেলে গেলে উড়িয়ে দাও, একটা সময় আসবে তো এই সময়টা পাবা না। তোমরা সবাই পড়াশোনা মনোনিবেশ করবা, জাতি গঠনে তোমরা ভূমিকা নিবা, সার্বক্ষণিক খেয়াল রাখবা দেশের কি হয় না হয়। কারণ তোমরাই খেয়াল রাখবা, দেশ তো তোমরা এই সরকারে আনছো, জনগণের সরকার ক্ষমতা তোমাদের কারণে। তোমরা প্রতিদিন খেয়াল রাখবা দেশ কোন দিকে যায়, দেশ বিপদে গেলে তোমাদেরকে আবার রাস্তায় নামতে হবে। সেই রাস্তায় আমরাও তোমাদের পাশে থাকবো। একটি আওয়াজ, দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা করব এবং এই লড়াইয়ে তোমরা থাকবা। তোমাদের সকলের সুস্থতা কামনা করি। আজকে আমাকে এনে 2-4টা কথা বলার সুযোগ দেওয়ার জন্য অধ্যক্ষ মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।